সবাইকে শুভেচ্ছা এবং ওয়েলকাম। আসলে আমি শিখছিলাম, যার জন্য মাঝখানে তোমাদের ক্লাসটা নেওয়া হয়নি। আজকে আমরা বায়োস্ট্যাটিস্টিক্সে যে কোশ্চেনটা বাকি ছিল আমরা সেটা মোটামুটি কভার করার চেষ্টা করব। গতদিন আমরা স্যাম্পলিং টেকনিক করেছিলাম। আজকে আমরা স্যাম্পলিংটা আরেকবার একটু রিভিউ করবো, কারণ হয়তো তোমাদের অনেকের গ্যাপ হয়ে গেছে। Sampling জিনিসটা কি আসলে? Sampling হচ্ছে sampling is the process by which we collect a sample. মানে যেই প্রসেসে অথবা যে টেকনিকের মাধ্যমে আমরা স্যাম্পল কালেক্ট করে থাকি সেই প্রসেসটাকে আমরা বলছি যে স্যাম্পলিং। তো সেই স্যাম্পল কালেকশনের টেকনিক দুই রকম আছে। একটা হচ্ছে প্রবাবিলিটি অথবা র্যান্ডম স্যাম্পলিং, আর একটা হচ্ছে তোমার নন প্রবাবিলিটি অথবা নন র্যান্ডম। আমি গত ক্লাসে একটু বলেছিলাম, তোমাদের হয়তো মনে আছে, যে প্রবাবিলিটি স্যাম্পলিং মানে হচ্ছে যে স্যাম্পলিং টেকনিকে প্রত্যেকটা স্যাম্পল লিমিটেড কেউ চান্স থাকে সিলেক্টেড হওয়ার, সেটাকে আমরা বলছি প্রবাবিলিটি স্যাম্পলিং। তো এখানে কিন্তু প্রত্যেকটা স্যাম্পলেরই ইকুয়াল চান্স থাকে সিলেক্ট হওয়ার, যার জন্য অনেক সময় তোমাদের ভাইরাতে জিজ্ঞেস করে যে প্রবাবিলিটি আর নন প্রবাবিলিটি কোন স্যাম্পলিং টেকনিকটা এফিকেসি বেশি বা কোনটা বেশি গ্রহণযোগ্য, সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রবাবিলিটি স্যাম্পলিং এর কথা বলতে হবে। তো প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে আছে হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, মাল্টি স্টেজ, মাল্টি ফেজ। প্রত্যেকটাই হচ্ছে প্রবাবিলিটির মধ্যে ইনক্লুড। আমরা একটা একটা করে একটু দেখবো। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ফার্স্ট তিনটা, যেটা আমি বোল্ড করে দিয়েছি। বাট তারপর তোমাদের ক্লাস্টার, মাল্টি স্টেজ, মাল্টি ফেজ সম্বন্ধে আইডিয়া থাকতে হবে আমার কাছে। তাই মনে হয় তোমরা সেটি মনোযোগ দাও, আশা করি যে কাজে লাগবে। আচ্ছা, যেটা আমি অলরেডি বলে ফেলেছি যে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্রবাবিলিটি স্যাম্পলিং। Probability sampling technique has where there is equal chance of selection for the every sample unit. এখানে প্রত্যেকটা স্যাম্পল ইউনিটের ইকুয়াল চান্স থাকবে সিলেক্ট করার, সেটাকে আমরা বলছি প্রবাবিলিটি স্যাম্পলিং। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে প্রবাবিলিটি স্যাম্পলিং এ হচ্ছে আমরা র্যান্ডমাইজেশন বা একটা লটারি টেকনিক অ্যাপ্লাই করে থাকি। হ্যাঁ, ছোটবেলায় আমরা অনেকেই মানে র্যাফেল ড্র বা লটারি দেখেছি। সেখানে কি করা হয় অ্যাকচুয়ালি, প্রথমে হচ্ছে সেখানে একটা এরকম ফ্রেমিং করা হয়ে থাকে, হ্যাঁ, বা একটা লিস্ট করা হয়ে থাকে। সেই লিস্ট করা হয়ে থাকে, ধরো আমি একটা র্যাফেল ড্র করতে চাই, আমি একটা কাগজে প্রথমে সবগুলা নাম্বার লিখতে চাই। সেই নাম্বারগুলো লিখে আমি একটা জারের মধ্যে প্রত্যেকটা কাগজের যে স্যাম্পল আমি সেটা রেখে দেবো। সেখান থেকে তোমার যে কটা লাগে আমরা সে কটা সিলেক্ট করবো। র্যাফেল ড্র তো আমরা এরকমই দেখেছি আমরা ছোটবেলায় সবাই সেটা। তো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ইজ নাথিং বাট এ লটারি। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে জাস্ট লাইক লটারি। আমরা ছোটবেলায় যেরকম লটারি বা রেফেল ড্র দেখেছি, সেই জিনিসটাই হচ্ছে সিম্পল র্যান্ডম। এখানে প্রথমে কি করা হয়, প্রথমে হচ্ছে একটা স্যাম্পলিং ফ্রেম কনস্ট্রাক্ট করা হয়। আচ্ছা, স্যাম্পলিং ফ্রেম কি সেটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম। স্যাম্পলিং ফ্রেম মানে হচ্ছে লিস্টিং অফ দ্য ইচ স্যাম্পলিং ইউনিট। যদি আমি প্রত্যেকটা স্যাম্পল ইউনিটকে একটা লিস্টের মধ্যে নিয়ে আসি, সেই লিস্টটাকে আমরা বলছি স্যাম্পলিং ফ্রেম। ঠিক আছে, সেই স্যাম্পলিং ফ্রেম থেকে দেন র্যান্ডমলি আমার যে কয়টা স্যাম্পল লাগবে আমি সেটা সিলেক্ট করি। দিস ইজ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এখন this sampling technique is applied in case of homogeneous population. যদি পপুলেশন হোমোজেনাস হয়, মানে একই রকম হবে, এবং যদি সেই পপুলেশন সাইজটা ছোট হয়, সেক্ষেত্রে আমি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করতে পারবো। যদি আমার পপুলেশন সাইজ অনেক বড় হয়, সেক্ষেত্রে কিন্তু আমি এসআরএস অ্যাপ্লাই করতে পারবো। তাহলে তোমাকে অনেক সময় ভারতে জিজ্ঞেস করতে পারে যে এসআরএস বা সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা কিভাবে করা হয়। তোমাকে বলতে হবে যে আমরা প্রথমে একটা স্যাম্পলিং ফ্রেম কনস্ট্রাক্ট করি, সেখান থেকে আমরা হচ্ছে আমার যে কয়টা স্যাম্পল লাগবে সেটা সিলেক্ট করি। দিস ইজ সিম্পল র্যান্ডম। এবং এখানে কিন্তু র্যান্ডমাইজেশন বা লটারি টেকনিক, লটারি যেটা সেটা আমি শো করব। এটা অ্যাপ্লাই করা হয় সাধারণত স্মল গ্রুপ অফ পপুলেশন এবং অবশ্যই হোমোজেনাস পপুলেশন। আচ্ছা, ওকে আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে তোমাদের ক্লিয়ার হবে। ধরো তোমার ক্লাসে স্টুডেন্ট আছে 100 জন। তোমার ক্লাসে স্টুডেন্ট আছে 100 জন। দ্যাট মিন্স 100 is your population size, right?
তুমি 100 জন থেকে 10 জনকে সিলেক্ট করতে চাও, তার মানে এই 10 হচ্ছে তোমার স্যাম্পল। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম the total number of entire study element is called the population and sample is the part of that particular population which represents that particular population. তার মানে টোটাল স্টাডি এলিমেন্টটা হচ্ছে পপুলেশন। এখন আমি যদি তোমাদের ক্লাসে 100 জন স্টুডেন্ট থেকে 10 জনকে সিলেক্ট করতে চাই, হ্যাঁ, আমি যে প্রসেসে নিব সেই প্রসেসটার নাম হচ্ছে স্যাম্পলিং, সেটা আমি বলছি এখন। তার মধ্যে তুমি যদি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং অ্যাপ্লাই করতে চাও, তাহলে প্রথমে তোমাকে একটা ফ্রেম কনস্ট্রাক্ট করতে হবে। দ্যাট মিন্স একটা লিস্ট করতে হবে যেখানে রোল 1 to 100 এই 100 জনের নাম লিখতে হবে। তারপর সেখানে তুমি র্যান্ডমলি 10 জনকে সিলেক্ট করতে হবে। যে 10 জনকে তুমি সিলেক্ট করো ওই 10 জনের হয় দ্যাট পার্টিকুলার স্যাম্পল সাইজ। ঠিক আছে, দিস ইজ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। নেক্সট আমরা যাই, সেটা হচ্ছে সিস্টেম্যাটিক স্যাম্পলিং। এখানে আমরা কতগুলো সিস্টেম বা প্রসিডিউর ফলো করব। হ্যাঁ, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা একটা স্যাম্পলিং ফ্রেম কনস্ট্রাক্ট করব, জাস্ট লাইক বিফোর যেটা আমরা এসআরএস এ করেছি। এখানে তাই আমরা একটা স্যাম্পলিং ফ্রেম কনস্ট্রাক্ট করব। তারপর আমি ফার্স্ট স্যাম্পল ইউনিটটা র্যান্ডমলি সিলেক্ট করব। প্রথমে আমি হচ্ছে স্যাম্পলিং ফ্রেম কনস্ট্রাক্ট করব, তারপর আমি প্রথম স্যাম্পলটা র্যান্ডমলি সিলেক্ট করব, তারপর আমি স্যাম্পলিং ইন্টারভ্যাল বের করব। স্যাম্পলিং ইন্টারভ্যাল বের করার ফর্মুলাটা হচ্ছে যদি টোটাল পপুলেশনকে আমার যে কটা স্যাম্পল লাগবে সেটা দিয়ে যদি ভাগ দিই বা ডিভাইড করি, সেক্ষেত্রে আমি স্যাম্পলিং ইন্টারভ্যালটা পাবো। ঠিক আছে, দেন এভরি স্যাম্পলিং ইন্টারভ্যালে আমি বাকি স্যাম্পলিং ইউনিটগুলো নেব। তো এই ধরনের সিস্টেমেটিক স্যাম্পলিং সাধারণত যদি লার্জ পপুলেশন হয় কম্পারেটিভলি এবং স্ক্যাটার্ড পপুলেশন হয়, ডিসপার্সড হয়, সেক্ষেত্রে আমরা এই সিস্টেমেটিক স্যাম্পলিংকে অ্যাপ্লাই করি। আমরা এক্সাম্পলটা দেখলে আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা এক্সাম্পলে চলে যাই। ধরো তোমার ক্লাসে টোটাল 60 নাম্বার অফ স্টুডেন্টস আছে। হ্যাঁ, এখন আমি সেই 60 নাম্বার স্টুডেন্টস থেকে 20 জনকে সিলেক্ট করতে চাই বাই সিস্টেমেটিক স্যাম্পলিং টেকনিকের মাধ্যমে। তাহলে প্রথমে আমাকে স্যাম্পলিং ফ্রেম করতে হবে। এখানে আমি যে টেবিলটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের স্যাম্পলিং ফ্রেম। তার মানে আমি প্রত্যেকটা ইউনিটকে এভাবে সাজালাম যখন, সেটা হয়ে গেল আমার স্যাম্পলিং ফ্রেম। এখন প্রথম যে স্যাম্পলিং ইউনিটটা বা প্রথম যে স্যাম্পলটা আমি সিলেক্ট করবো সেটা আমি হচ্ছে এসআরএস এর মাধ্যমে সিলেক্ট করবো। আমি র্যান্ডমলি লটারির মাধ্যমে একটা স্যাম্পলকে সিলেক্ট করব। ধরো আমি র্যান্ডমলি সিলেক্ট করলাম, লটারি করলাম, লটারিতে এই নাম্বার 2 সিলেক্টেড। তার মানে আবার ফার্স্ট স্যাম্পল ইউনিট হচ্ছে 2, তাই তো? আচ্ছা, ইন্টারভ্যালটা আমরা কিভাবে বের করব? ইন্টারভ্যাল বের করব হচ্ছে আমার টোটাল স্যাম্পল সাইজ কত 60, সরি টোটাল পপুলেশন হচ্ছে 60 আর আমার দরকার হচ্ছে 20। তাহলে আমি টোটাল পপুলেশনকে আমার যে কয়টা লাগবে সেটা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি পেয়ে যাবো স্যাম্পলিং ইন্টারভ্যাল। সো 3 ইজ আওয়ার স্যাম্পলিং ইন্টারভ্যাল। তারপরে আমাকে যেটা করতে হবে, প্রথম স্যাম্পল ইউনিট থেকে প্রতি থার্ড ইন্টারভ্যালে বাকি স্যাম্পলগুলোকে সিলেক্ট করতে হবে। যেমন এটা যদি হয় আমার ফার্স্ট স্যাম্পল, তাহলে থার্ড ইন্টারভ্যালে 1 2 3, দিস ওয়ান ইজ দ্য থার্ড sample, next sample. Then again third interval 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, এভাবে আমি বাকি 19টা স্যাম্পল নিয়ে নেব। আমি আবার একটু রিক্যাপ করছি। এটা অনেক সময় একটু যদি ভালো পারো তোমরা, সেক্ষেত্রে তোমাকে স্যাররা জিজ্ঞেস করতে পারে যে সিস্টেমেটিক স্যাম্পলিংটা তুমি কিভাবে কনস্ট্রাক্ট করবে। তোমাকে স্টেপগুলো মনে রাখতে হবে যে আমি প্রথমে একটা স্যাম্পলিং ফ্রেম কনস্ট্রাক্ট করব। প্রথমে আমি একটা স্যাম্পলিং ফ্রেম কনস্ট্রাক্ট করব, দেন আই উইল select the first sample through sampling simple random sampling. Then I will calculate the sampling interval. Then I will select the next samples through that particular sampling interval. আমি প্রথমে একটা স্যাম্পলিং ফ্রেম কনস্ট্রাক্ট করব, তারপর আমি ফার্স্ট ইউনিটটা র্যান্ডমলি সিলেক্ট করব, তারপর আমি একটা স্যাম্পলিং ইন্টারভ্যাল ক্যালকুলেট করব। ইন্টারভ্যাল ক্যালকুলেট করার ফর্মুলাটা হচ্ছে টোটাল পপুলেশনকে আমি স্যাম্পল আমার যে কত লাগবে সেটাতে ভাগ দিলে আমি স্যাম্পল ইন্টারভ্যালটা পেয়ে যাব। Then every interval আমি বাকি স্যাম্পল গুলো নিব। This is the systematic sampling. This is the systematic sampling. আচ্ছা, ওকে, আমরা probability sampling টেকনিক করলাম। প্রথমে করলাম simple random sampling, then করলাম systematic sampling। এখন আমরা দেখব stratified sampling। stratified sampling, stratified কথাটা আসছে স্ট্র্যাটাম থেকে। স্ট্র্যাটাম মানে হচ্ছে, স্ট্র্যাটাম হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড যেটার মানে হচ্ছে গ্রুপ। হ্যাঁ, স্ট্র্যাটাম একটা গ্রিক ওয়ার্ড যেটার মানে হচ্ছে গ্রুপ। স্ট্র্যাটামটা হচ্ছে সিঙ্গুলার আর স্ট্রাটা হচ্ছে প্লুরাল। তার মানে আমি যদি একটা গ্রুপকে বলি সেটাকে বোঝাবে স্ট্র্যাটাম, আর যদি আমি মোর দেন ওয়ান গ্রুপ বলি তখন সেটা হয়ে যাবে স্ট্র্যাটাম। খেয়াল করো,
যদি তোমার পপুলেশন বা যে পপুলেশন থেকে তুমি তোমার স্যাম্পলটা কালেক্ট করতে চাচ্ছ সেটা যদি হেটারোজেনাস পপুলেশন হয়, সেটা যদি হেটারোজেনাস গ্রুপ অফ পপুলেশন হয়, সেক্ষেত্রে তোমাকে সেই হেটারোজেনাস পপুলেশন গ্রুপটাকে কিছু হোমোজেনাস গ্রুপে ভাগ করে নিতে হবে। ওই প্রত্যেকটা হোমোজেনাস গ্রুপকে এক একটা স্ট্রাটাম বলা হচ্ছে, ঠিক আছে? তার মানে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং আমরা অ্যাপ্লাই করব হচ্ছে যদি কোনো হেটারোজেনাস অথবা ইনহোমোজেনাস পপুলেশন থেকে আমাকে স্যাম্পল কালেক্ট করতে হয়, সেক্ষেত্রে আমি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং টেকনিকটা অ্যাপ্লাই করব। প্রথমে আমাকে যেটা করতে হবে, সেই হেটারোজেনাস পপুলেশন গ্রুপটাকে কিছু হোমোজেনাস সাব গ্রুপে ভাগ করতে হবে। সেই প্রত্যেকটা হোমোজেনাস সাব গ্রুপকে বলা হচ্ছে যে স্ট্র্যাটাম, তাই তো? আচ্ছা, তারপরে আমি ওই স্ট্র্যাটার একটা স্যাম্পলিং ফ্রেম কনস্ট্রাক্ট করব, সেখান থেকে আমি স্যাম্পল গুলো সিলেক্ট করব। তোমাদের কাছে একটু কঠিন লাগছে আমি জানি, বাট এক্সাম্পল যখন আমরা দিব তখন তোমাদের ক্লিয়ার হবে। আমরা এক্সাম্পলটা দেখি। আচ্ছা, ধরো তোমার ক্লাসে 120 জন স্টুডেন্ট আছে। সেই একটু খেয়াল করো, ধরো তোমার ক্লাসে 120 জন স্টুডেন্ট আছে, তাই তো? এখন 120 জন থেকে তুমি দুইটা ক্লাস মনিটর সিলেক্ট করতে চাচ্ছ, একটা মেল মনিটর আর একটা ফিমেল মনিটর, ঠিক আছে? এখন আমি 120 জনের উপরে যদি এসআরএস অ্যাপ্লাই করি, এসআরএস মানে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এরকম হতে পারে যে তোমার দেখা গেল দুইটা স্যাম্পলই হয়ে গেল মেল, অথবা দুইটা স্যাম্পল উঠে গেল ফিমেল, তাই তো? এখন এই প্রবলেমটাকে সলভ করার জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি এই যে টোটাল হেটারোজেনাস পপুলেশন, সেটাকে তোমাকে দুইটা স্ট্রাটামে ভাগ করতে হবে বা দুইটা গ্রুপে ভাগ করতে হবে। একটা হচ্ছে মেল গ্রুপ আর একটা হচ্ছে ফিমেল গ্রুপ। এখন মেল গ্রুপের উপরে তুমি যদি এসআরএস বা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং অ্যাপ্লাই করো, সেখান থেকে তোমার একটা মেল ক্লাস মনিটর করবে, তুমি একটা নিলা, তাহলে কিন্তু সেটা সিলেক্টেড হয়ে যাবে। আবার ফিমেল গ্রুপ থেকে তুমি যদি একটা স্যাম্পল বা ফিমেল ক্লাস মনিটরকে সিলেক্ট করো, তখন সেটা হয়ে যাবে, ঠিক আছে? এখানে কিন্তু আর ওই প্রবলেমটা থাকলো না, যেটা তুমি 120 জনের মধ্যে যদি এসআরএস অ্যাপ্লাই করতে তখন যে প্রবলেমটা হতো, হয়তো দুইটা মেল উঠে গেল অথবা দুইটা ফিমেল উঠে গেল। এমন না যে একটা মেল একটা ফিমেল উঠতে পারে, বাট ওইটাও তো উঠতে পারে। এই প্রবলেমটাকে সলভ করার জন্য প্রথমে তোমাকে এই টোটাল হেটারোজেনাস পপুলেশনটাকে এরকম দুটা হোমোজেনাস গ্রুপ অফ পপুলেশন ভাগ করে নিতে হবে, রাইট? প্রথমে আমি মেল গ্রুপে ভাগ করলাম, আর সেকেন্ড ওয়ান ইজ ফিমেল গ্রুপ, দেন ওটার মধ্যে আমি এসআরএস অ্যাপ্লাই করলাম, এখানেও আমি এসআরএস অ্যাপ্লাই করলাম। সেখান থেকে আমি আমার সেই পার্টিকুলার স্যাম্পলটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? সো দিস ইজ স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। তাহলে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এ কি করা হয়? স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং হচ্ছে আমরা প্রথমে সেই হেটারোজেনাস পপুলেশনটাকে কিছু হোমোজেনাস সাব গ্রুপে ভাগ করব, তাই তো? তারপর সেই হোমোজেনাস সাব গ্রুপের মধ্যে আমি হচ্ছে এসআরএস বা লটারি টেকনিক অ্যাপ্লাই করি। আচ্ছা, এবার আসলে হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। আচ্ছা, ক্লাস্টার মানে হচ্ছে গুচ্ছ, ঠিক আছে? বাংলায় যেটাকে আমরা বলি গুচ্ছ। তাহলে এখানে কিন্তু একটু বুঝতে হবে তোমাদের, এখানে আমরা টোটাল পপুলেশনটাকে কিছু কিছু স্মল ক্লাস্টারে ভাগ করি, কিছু ছোট ছোট স্মল হোমোজেনাস ক্লাস্টারে ভাগ করি, হ্যাঁ? এবং সেই প্রত্যেকটা ক্লাস্টারকে এক একটা ইউনিট ধরা হয়। আবারও বলছিলাম, টোটাল পপুলেশনটাকে কিছু হোমোজেনাস ক্লাস্টারে ভাগ করা হয় এবং সেই প্রত্যেকটা ক্লাস্টারকে আমরা এক একটা স্যাম্পলিং ইউনিট ধরবো। ধরো এখানে যেমন প্রত্যেকটা মেল বা প্রত্যেকটা ফিমেল ছিল এক একটা স্যাম্পলিং ইউনিট, এখানে কিন্তু ওরকম কোনো ক্লাস্টার বা গুচ্ছ ছিল না। কিন্তু ক্লাস্টার স্যাম্পলিং এ যেটা করা হয়, টোটাল পপুলেশনকে আমরা কিছু হোমোজেনাস ক্লাস্টারে ভাগ করবো এবং প্রত্যেকটা ক্লাস্টারই হবে এক একটা স্যাম্পলিং ইউনিট। তার মানে আমি ওই ক্লাস্টার গুলোর মধ্যে এসআরএস বা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন যেটা বলছে যে এখানে অল এলিমেন্টারি ইউনিটস অফ সিলেক্টেড ক্লাস্টারস আর ইনক্লুডেড ইন দ্য স্যাম্পল। এখন তুমি যেই ক্লাস্টারটা সিলেক্ট করবা থ্রু এসআরএস বা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, ওই ক্লাস্টারের প্রত্যেকটা এলিমেন্ট হবে তোমার স্যাম্পল। এক্সাম্পলটা দেখি আমরা, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। আচ্ছা, ধরো তুমি ঢাকা শহরে গার্মেন্টস ফ্যাক্টরির মানে গার্মেন্টস ওয়ার্কার যারা আছে তাদের তাদের হেলথ স্ট্যাটাস দেখতে চাচ্ছ,
তাহলে এখানে প্রত্যেকটা গার্মেন্ট ফ্যাক্টরি হবে হচ্ছে একটা ক্লাস্টার। এখন একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে 1000 2000 5000 অনেক গার্মেন্ট ওয়ার্কার আছে, তাই তো? তার মানে প্রত্যেকটা গার্মেন্ট ওয়ার্কার হবে তোমার স্যাম্পল। বাট গার্মেন্ট ফ্যাক্টরি গুলা কিন্তু হচ্ছে এক একটা ক্লাস্টার। এখন তোমার পক্ষে ঢাকা শহরে ধরো 200টা গার্মেন্ট ফ্যাক্টরি আছে, এন্ড 200টা গার্মেন্ট ফ্যাক্টরিতে মনে করো 5 লাখ গার্মেন্টস ওয়ার্কার আছে। ইজ ইট পসিবল ফর ইউ কালেক্টিং স্যাম্পল ফ্রম দ্যাট পার্টিকুলার টাইপ অফ হিউজ পপুলেশন? এটা তো তোমার জন্য খুবই ডিফিকাল্ট। সেজন্য তোমাকে কি করতে হবে, তোমাকে প্রত্যেকটা গার্মেন্ট ফ্যাক্টরিকে এক একটা ক্লাস্টার ধরতে হবে, এবং সেই ক্লাস্টার থেকে তুমি এসআরএস অ্যাপ্লাইয়ের মাধ্যমে একটা ক্লাস্টার সিলেক্ট করতে হবে, তাই তো? দেন ওই পার্টিকুলার ক্লাস্টারে যত গার্মেন্ট ওয়ার্কার থাকে তাদের হেলথ স্ট্যাটাসটা তুমি দেখতে পাবে। দ্যাট উইল বি মাচ ইজিয়ার ফর ইউ। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা এই যে ডায়াগ্রামেটিকলি দেখানোর চেষ্টা করছি। ধরো যেটা বললাম যে ঢাকা শহরে ধরো 500টা গার্মেন্ট ফ্যাক্টরি, তার মানে এক একটা গার্মেন্ট ফ্যাক্টরি হচ্ছে এক একটা ক্লাস্টার। ঠিক আছে? এখন সেই 500টার মধ্যে তুমি লটারি টেকনিক অ্যাপ্লাই করলা বা সিম্পল র্যান্ডম টেকনিক অ্যাপ্লাই করলে সেখান থেকে তুমি 50টা ক্লাস্টার সিলেক্ট করলে। ধরো তুমি 50টা গার্মেন্ট ফ্যাক্টরি সিলেক্ট করলে। এখন এই 50টা গার্মেন্ট ফ্যাক্টরির যত গার্মেন্ট ওয়ার্কার আছে ওরা হবে তোমার স্যাম্পল। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে ক্লাস্টার হচ্ছে গার্মেন্ট ফ্যাক্টরি, বাট স্যাম্পল হচ্ছে গার্মেন্ট ওয়ার্কার। ঠিক আছে? মানে প্রত্যেকটা গার্মেন্ট ফ্যাক্টরি হচ্ছে এক একটা ক্লাস্টার, বাট ওই ফ্যাক্টরি গুলাতে যে গার্মেন্ট ওয়ার্কার আছে তারা হচ্ছে তোমার স্যাম্পল। তুমি একটা বা দুইটা গার্মেন্ট ফ্যাক্টরি সিলেক্ট করলে সেখানে যারা আছেন তাদের কাছ থেকে তুমি ডাটা কালেকশন করবে। দ্যাট উইল বি মাচ ইজিয়ার ফর ইউ। দিস ইজ ক্লাস্টার স্যাম্পলিং, যেখানে তোমাকে এরকম গুচ্ছ গুচ্ছ পপুলেশনকে আলাদাভাবে কাউন্ট করতে হবে। আচ্ছা, ওকে। এবার আসি আমরা হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। মাল্টি স্টেজ স্যাম্পলিং, আচ্ছা খেয়াল করো। Multi-stage sampling, where sampling is done in stage by stage and stages are determined depending on area. মানে এখানে বিভিন্ন স্টেজ বাই স্টেজে তোমাকে স্যাম্পলিং টেকনিক অ্যাপ্লাই করতে হবে, এবং এবং আমি স্টেজিংটা করব অ্যাকর্ডিং টু এরিয়া। হ্যাঁ, মানে আমি টোটাল তোমার যদি টোটাল কি বলবো যে তুমি এক্সাম্পলটা দেখে রাখতে হবে। ধরো তুমি বাংলাদেশে 5 বছর বয়সী চিলড্রেনের হেলথ স্ট্যাটাস দেখতে চাচ্ছ, রাইট? তুমি বাংলাদেশে 5 বছর বয়সী এরকম চিলড্রেনদের হেলথ স্ট্যাটাস দেখতে চাচ্ছ। এখন বাংলাদেশে তো 5 বছর বয়সী বেবি আছে প্রায় 5 কোটি। এখন তুমি 5 কোটি বেবির যদি ডেটা কালেকশন করতে যাও তাহলে তোমার পুরো জীবন শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই প্রবলেমটাকে সলভ করার জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আমরা টোটাল বাংলাদেশটাকে বিভিন্ন স্টেজে ভাগ করে নেব অ্যাকর্ডিং টু এরিয়া। ফার্স্ট স্টেজিংটা আমরা করব ইন টার্মস অফ ডিভিশন। বাংলাদেশে 8টা ডিভিশন আছে, রাইট? তুমি এই 8টা ডিভিশনের উপরে একটা এসআরএস অ্যাপ্লাই করতে হবে, মানে 8টা ডিভিশনের নাম লিখে সেখানে তুমি লটারি করবে। এখন মনে করো লটারি করে উঠলো সিলেট ডিভিশন, সেট ফর এক্সাম্পল। ঠিক আছে? এখন সিলেট ডিভিশনকে তোমাকে আবার কিছু স্টেজে ভাগ করতে হবে। সেটা কি? সিলেট একটা ডিভিশন। সিলেট ডিভিশন কতগুলো ডিস্ট্রিক্টের সমন্বয়ে গঠিত। ধরো সিলেটের 4টা ডিস্ট্রিক্ট আছে, সেট ফর এক্সাম্পল। সেই 4টা ডিস্ট্রিক্টের নাম নিয়ে সেটাকে তোমাকে আবার এসআরএস অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? ধরো মৌলভীবাজার ডিস্ট্রিক্ট, সেট ফর এক্সাম্পল। এখন মৌলভীবাজার ডিস্ট্রিক্টে আবার থানা আছে ধরো 20টা, সেট ফর এক্সাম্পল। এখন সেই 20টা থানার নাম লিখে তোমাকে আবার এসআরএস করতে হবে। ঠিক আছে? তারপর ওই থানার মধ্যে ইউনিয়ন কয়টা আছে সেটা তোমাকে দেখতে হবে, সেই ইউনিয়নগুলোর নাম নিয়ে তোমাকে আবার এসআরএস অ্যাপ্লাই। ঠিক আছে? তারপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড নিতে হবে। ওয়ার্ড নিয়ে দেন ওইখানে আবার একটা এসআরএস অ্যাপ্লাই। তারপরে ওই ওয়ার্ডের মধ্যে যে কয়টা ভিলেজ আছে সেই ভিলেজগুলোকে তোমার সেই ভিলেজগুলোর মধ্যে তোমাকে আবার এসআরএস টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, তুমি বাংলাদেশের কয়েকটা ভিলেজকে তুমি সিলেক্ট করলা থ্রু মাল্টি স্টেজ। দ্যাট মিন্স ওই পার্টিকুলার ভিলেজ ইজ রিপ্রেজেন্টিং বাংলাদেশের 5 ইয়ার চিলড্রেনকে রিপ্রেজেন্ট করছে, তাই তো? তার মানে এরকম যদি হিউজ নাম্বার অফ পপুলেশন হয়, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি মাল্টি স্টেজ
স্যাম্পলিং করতে পারো, মানে তুমি গোটা দেশটাকে কতগুলো স্টেজে ভাগ করে দেবে। সেখান থেকে তুমি একদম সিম্পলেস্ট ইউনিট যেটা ধরো ভিলেজ গুলো, কয়েকটা ভিলেজ তুমি তুমি তোমার কনভিনিয়েন্স অনুসারে সিলেক্ট করে নিলে, সেখান থেকে তুমি হচ্ছে ওই ভিলেজে কিছু স্যাম্পল নিয়ে নিলাম, ওই ভিলেজ থেকে তুমি কয়েকটা মানুষের ডেটা নিয়ে নিলে, সেটা হবে মাল্টি স্টেজ। ঠিক আছে, ভাইভাতে খুব ভালো পারলে সাধারণত জিজ্ঞেস করা হয়, আদারওয়াইজ অত বেশি জিজ্ঞেস করেন না স্যার। তুমি প্রবাবিলিটি ওয়ান প্রবাবিলিটির এক্সাম্পলগুলো বলতে পারলে স্যার অনেক কিছু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো মাল্টি ফেজ স্যাম্পলিং। মাল্টি ফেজ স্যাম্পলিং মানে হচ্ছে এখানে তোমাকে এই টোটাল পপুলেশনকে বিভিন্ন ফেজে ভাগ করা হয়ে থাকে। এই ফেজিংটা করা হয় অ্যাকর্ডিং টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সাবজেক্ট, মানে এখানে টোটাল পপুলেশনকে কতগুলা ফেজে ভাগ করা হয়। এই ফেজিংটা করা হয় সাধারণত পার্টিকুলার সাবজেক্টের ক্যারেক্টারিস্টিক্স এর উপরে বেস করে, এবং এটা সাধারণত বিভিন্ন ক্লিনিক্যাল কেসে ইউজ করা হয়। হ্যাঁ, আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে ইজি হবে। ধরো তুমি ঢাকা ডিস্ট্রিক্টের সাভার থানায় তুমি হচ্ছে প্রেভালেন্স অফ পালমোনারি টিউবারকুলোসিস লিখতে চাচ্ছ, প্রেভালেন্স অফ পালমোনারি টিউবারকুলোসিস লিখতে চাচ্ছ, তাহলে কি বললাম, তুমি একটা স্টাডি করতে চাচ্ছ যেখানে তুমি প্রেভালেন্স অফ পালমোনারি টিউবারকুলোসিস এবং 2 লাখ পপুলেশন এট সাভার থানা ইন ঢাকা ডিস্ট্রিক্ট। তুমি ঢাকা জেলার সাভার থানায় 2 লাখ মানুষের মধ্যে পালমোনারি টিবি কত জনের আছে সেটা তুমি দেখতে চাচ্ছ। এই ক্ষেত্রে তোমাকে এই মাল্টি ফেজ স্যাম্পলিং টেকনিক অ্যাপ্লাই করতে হবে বা করতে পারো তুমি। এখানে আমরা বিভিন্ন ফেজে ভাগ করবো। আমি বলেছিলাম যে ফেজিংটা করা হয় সাধারণত ক্যারেক্টারিস্টিক্স অফ দা সাবজেক্টের উপরে বেস করে, তাই তো? আমার প্রথম ফেজে কি করা হলো, প্রথম ফেজে তুমি যদি এই সাভারে এরকম একটা স্টাডি করতে চাও, তোমাকে কি করতে হবে, তোমাকে আগে ওই সাভারে যাইতে হবে, হ্যাঁ, যারা মাইকিং করতে হবে, অথবা তোমাকে লিফলেট দিতে হবে, অথবা সামহাও তোমাকে এই নিউজটা প্রচার করতে হবে যে যাদের 3 সপ্তাহের বেশি কাশি আছে, অথবা ওয়েট লস আছে, অথবা যাদের ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, মানে যাদের সন্ধ্যার দিকে জ্বর আসে, ওই ধরনের মানুষ আগামী এত তারিখে এতটা সময় অমুক জায়গায় আসবে। তোমাকে এই মাইকিংটা করতে হবে, এটা না করলে তো লোকজন জানবেই না যে তাদেরকে আসতে হবে। হ্যাঁ, তার মানে তুমি যখন এরকম একটা নিউজ প্রচার করবা যে আগামী এত তারিখে অমুক জায়গায় যাদের 3 সপ্তাহের বেশি কাশি আছে, ওয়েট লস আছে, অথবা তাদের ইভিনিং রাইজ অফ টেম্পারেচার আছে, তারা হচ্ছে অমুক জায়গায় আসবে। দেখা গেল তোমার এই ঘোষণার উপরে বেস করে 40,000 মানুষ আসবে, তাই তো? 40,000 পিপল আসবে। এখন সেই 40,000 মানুষকে তুমি কিভাবে সিলেক্ট করলে, অ্যাকর্ডিং টু দ্য ক্লিনিক্যাল ফিচার অফ টিউবারকুলোসিস। ঠিক আছে, এখন সেই 40,000 যারা আসলো তোমার কাছে, তাদের সবাইকে তুমি মন্টক্স টেস্ট করতে হবে। এমটি টেস্ট আমরা জানি এটি হচ্ছে টিউবারকুলোসিসের একটা স্ক্রিনিং টেস্ট। এখানে সাধারণত কি করা হয়, এখানে হচ্ছে একটা রিয়েজেন্ট যেটাকে আমরা বলি টিউবারকুলিন রিয়েজেন্ট, সেটা হচ্ছে ফ্লেক্সিবল সারফেস অফ দ্য ফোরআর্মে ইনজেক্ট করা হয় এবং সেটাকে মার্ক করে দেওয়া হয় এবং বলা হয় যে আগামী 72 আওয়ার্স আপনি জায়গায় সাবান লাগাবেন না, তেল লাগাবেন না, বা গোসল করবেন না। হ্যাঁ, এই জায়গাটা ইনট্যাক্ট অবস্থা রাখবেন। দেন 72 আওয়ার্স অথবা 3 দিন পর ওই জায়গায় হচ্ছে একটা ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন হলো কিনা সেটা দেখা হয়। ইমিউনেশনটা দেখা হয়, যদি ইমিউনেশন মোর দেন 10 মিলিমিটার হয় তাহলে আমরা বলি যে মন্টক্স টেস্ট পজিটিভ, আর যদি 10 মিলিমিটার কম হয় তাহলে আমরা সেটাকে বলি যে মন্টক্স টেস্ট নেগেটিভ, তাই তো? বাট এখানেও ঝামেলা আছে। মন্টক্স টেস্টটা সাধারণত একটা নন স্পেসিফিক টেস্ট। দিস ইজ নট স্পেসিফিক টেস্ট ফর ডায়াগনোসিস অফ টিউবারকুলোসিস। হ্যাঁ, এটা তোমাকে একটা প্রিলিমিনারি আইডিয়া দিবে, বাট এই মন্টক্স টেস্টের উপর বেস করে তুমি করতে পারো না। বাট যদি এটা একটা ইজিলি টেস্ট এবং কস্ট কম, সেক্ষেত্রে তুমি এই স্যাম্পলিং টেকনিকের কাছে এটা ইউজ করতে পারো। এখন দেখা গেল যে মন্টক্স টেস্ট করার ফলে এই 40,000 থেকে সংখ্যাটা কমে কত আসলো, 15,000, মানে 15,000 এর শুধু এন্টি টেস্ট পজিটিভ। ঠিক আছে, আচ্ছা এই 15,000 জনকে তুমি আবার কি করলা, যে সবাইকে তুমি চেস্ট এক্সরে করতে পারো। ঠিক আছে, এখন দেখা গেল ওই 15,000 থেকে সেটা সংখ্যাটা আরো কমে গেল, মানে 10,000 এর চেস্ট এক্সরে ফাইন্ডিংস অফ টিবি পজিটিভ, মানে ধরো ফিচার্স অফ ক্যাভিটেশন বা ফিচার্স অফ প্লুরাল ইনফেকশন
বা হচ্ছে মিলিয়ারি টিউবারকুলোসিসের যে ফিচার, এই ধরনের ফাইন্ডিংস আছে যেগুলা সাজেস্টিভ অফ টিউবারকুলোসিস। ওই 10,000 জনকে তুমি আবার কি করতে দিলা, স্পুটাম ফর এএফবি করতে দিলা। এন্ড দেখা গেল তাদের মধ্যে 8,000 পপুলেশনের হচ্ছে স্পুটাম ফর এএফবি পজিটিভ। ওই 8,000 কে তুমি আবার জিন এক্সপার্ট বা পিসিআর টেস্ট করতে দিলা, ঠিক আছে। দেখা গেল যে 5,000 হচ্ছে জিন এক্সপার্ট টেস্ট পজিটিভ। এখন জিন এক্সপার্ট পজিটিভ হওয়া মানে মোটামুটি আমরা ধরে নিই যে কনফার্ম। এখন জিন এক্সপার্ট কিন্তু মোটামুটি অ্যাভেলেবল এবং গভর্নমেন্ট সেটা ফ্রিতে এই সার্ভিসটা দিচ্ছে, দ্যাটস ওয়াই এটা অনেক জায়গায় করা যায়। হ্যাঁ, তো ফাইনালি এই 5,000 হলো তোমার স্যাম্পল সাইজ, মানে এন, ঠিক আছে। এখন এই যে ফেজ বাই ফেজ তুমি ইভালুয়েশন করে আলটিমেটলি এই 5,000 কে সিলেক্ট করলা। এই 5,000 ই হচ্ছে তোমার স্যাম্পল সাইজ, এবং এই স্যাম্পল সাইজটা তুমি কিভাবে সিলেক্ট করলে, অ্যাকর্ডিং টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সাবজেক্ট, সো অ্যাপ্লাইং ডিফারেন্ট ইনভেস্টিগেশন অর ক্লিনিক্যাল ফিচার্স, ঠিক আছে। দিস ইজ মাল্টি ফেজ স্যাম্পলিং। এটা পারলে খুবই ভালো, বাট না পারলেও সমস্যা নেই, কারণ আন্ডারগ্রেড লেভেলে সাধারণত এগুলো অত ডিটেইলস সার্ভার জিজ্ঞেস করে না। বাট তোমাকে এটা জানতে হবে, তুমি যখন পোস্ট গ্রাজুয়েশনে যাবা তখন তোমাকে যখন রিসার্চ করাবে তখন এই জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে। আচ্ছা, এবার আসো নন প্রবাবিলিটি টেকনিক। নন প্রবাবিলিটি টেকনিক, আচ্ছা, নন প্রবাবিলিটি টেকনিক আমি আগেও বলে ফেলেছি অলরেডি বাই দিস টাইম, যে এখানে সাধারণত প্রত্যেকটা স্যাম্পল ইউনিটের ইকুয়াল চান্স থাকে না, এবং এখানে স্যাম্পলটা কালেক্ট করা হয় অ্যাকর্ডিং টু দা উইলিংনেস অফ দ্য রিসার্চার, মানে রিসার্চারের ইচ্ছা অনুযায়ী সাধারণত এখানে স্যাম্পলগুলোকে সিলেক্ট করা হয়। এখানে প্রত্যেকটা ইউনিটের ইকুয়াল চান্স থাকে। হ্যাঁ, এবং এখানে লটারি বা র্যান্ডমাইজেশনটাকে এনশিওর করা হয়। এই দুটো পয়েন্ট অবশ্যই মনে রাখবে, এখানে প্রত্যেকটা ইউনিটের ইকুয়াল চান্স থাকে না, এবং এখানে র্যান্ডমাইজেশন বা লটারি থাকে না। এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন প্রবাবিলিটি এন্ড নন প্রবাবিলিটি স্যাম্পলিং, ঠিক আছে। তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে করতে পারো, আমি ক্লাস শেষে সেটা আনসার দেওয়ার চেষ্টা করব। এই জিনিসগুলো একটু কঠিন লাগবে, কারণ জিনিসগুলো তোমার কাছে একটু ইন্টারেস্টিং লাগবে না, বাট কাজে লাগবে তুমি যখন পোস্ট গ্রাজুয়েশনে যাবা, বা তুমি এমবিএতে যখন তুমি থিসিস পার্টে যাবা বা সিপিএস এর থিসিস পার্টে যাবা, তখন কিন্তু তুমি একটা যখন রিসার্চ করবা পার্সোনাল, তখন কিন্তু তোমার এই নলেজগুলো লাগবে, কারণ তোমার থিসিস প্রপোজালে এই জিনিসগুলো বা থিসিস ডিফেন্স এই জিনিসগুলো সার্ভার ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে, ঠিক আছে। আর প্রফেসর আমরা জিজ্ঞেস করি। আচ্ছা, তাহলে নন প্রবাবিলিটির মধ্যে কি কি আছে? একটা আছে পারপাসিভ বা জাজমেন্টাল স্যাম্পলিং, তারপর আছে কোটা স্যাম্পলিং, তারপর আছে কনভেনিয়েন্স। আমরা একটা একটা করে দেখি সবগুলো। আচ্ছা, পারপাসিভ স্যাম্পলিংটা কি খেয়াল করো। পারপাসিভ স্যাম্পলিং হচ্ছে এখানে রিসার্চারের ওন জাজমেন্টের প্রাধান্য। That means in case of purposive sampling, researchers' own judgment will decide who will be selected as sample or not. মানে রিসার্চার তার জাজমেন্ট অনুযায়ী যাকে মনে করবে সেই স্যাম্পল হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে। এখানে রিসার্চার একটা জাজমেন্ট থাকবে যে এটা আমার স্টাডি টাইটেল অনুযায়ী এর অমুক সাবজেক্টকে আমি স্যাম্পল হিসেবে নিতে পারি। আচ্ছা, আমি একটা ইজি এক্সাম্পল যদি দিই, ধরো, খেয়াল করো, ধরো তুমি কি চাচ্ছ, তুমি চাচ্ছ তোমার ছোট ভাই বা বোনের জন্য একজন টিউটর রাখতে, একজন টিউটর সিলেক্ট করতে চাচ্ছ, ঠিক আছে। তোমার ভাষা হচ্ছে ধানমন্ডি, বাট ওই টিউটরের ভাষা হচ্ছে উত্তরা। এখন তোমার ছোট বা ভাই বোনের জন্য হচ্ছে এত দূরে যাওয়া খুবই ডিফিকাল্ট, তারপরেও তুমি তোমার জাজমেন্ট অনুযায়ী তোমার কাছে মনে হচ্ছে যে ওই টিচার ভালো, যদি ওই টিচারের বাসা অনেক দূরে, তোমার ছোট বা ভাই বোনকে তুমি ওখানেই পাঠাবা, হ্যাঁ, তার ভালোর জন্য। মানে তোমার জাজমেন্ট অনুযায়ী সেই ঠিক আছে, যদিও তার বাসা অনেক দূরে। তো ঠিক সিমিলারলি অ্যাজ এ রিসার্চার তোমার যদি মনে হয় যে এই সাবজেক্টটাকে আমার স্টাডি টাইটেল অনুযায়ী বা আমার স্টাডি অবজেক্টিভ অনুযায়ী তাকে আমি আমার স্যাম্পল হিসেবে সিলেক্ট করতে পারি, তাহলে তুমি তাকেই সিলেক্ট করবে। দিস ইজ পারপাসিভ অথবা জাজমেন্টাল, ঠিক আছে। এবার আসো কোটা স্যাম্পলিংটা, খেয়াল করো। কোটা স্যাম্পলিংটা কিছুটা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর মতো, হ্যাঁ, কিছুটা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর মতো, যেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। হ্যাঁ, কোটা স্যাম্পলিংটা কি আসলে? এখানে দিস ইজ ডান ফর দ্য হেটেরোজেনাস পপুলেশন। এই স্যাম্পলিং টেকনিকটা সাধারণত হেটেরোজেনাস গ্রুপ অফ পপুলেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, এবং এখানেও তাই স্ট্র্যাটিফাইড এর মতো হেটেরোজেনাস পপুলেশনটাকে কিছু হোমোজেনাস গ্রুপে ভাগ করা হয়। দেন ওই প্রত্যেকটা হোমোজেনাস গ্রুপটাকে এক একটা কোটা বলা হয়। ওই কোটা থেকে রিসার্চার
তার কনভেনিয়েন্ট অথবা তার পারপাস যদি সিলেক্ট করে। তার মানে এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি স্ট্র্যাটিফাইড এর সাথে কোটার ডিফারেন্স অলমোস্ট সেম, তোমার আনসার হবে স্ট্র্যাটিফাইডে আমরা এই প্রত্যেকটা গ্রুপে কিন্তু এসআরএস অ্যাপ্লাই করেছিলাম, এখানে কিন্তু এসআরএস অ্যাপ্লাই করব না। আমি আমি ধরো ঢাকা শহরের মানুষদের উপরে একটা স্টাডি করতে চাচ্ছি, হ্যাঁ, এখন আমি সেখানে কোটা সেটলিং করতে চাচ্ছি এবং সেই কোটাটা আমি কিভাবে করলাম অ্যাকর্ডিং টু দা মানে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস বা ইকোনমিক্যাল স্ট্যাটাসের উপরে বেস করে কোটা। ফার্স্ট কোটা হচ্ছে রিচ পিপল যারা, সেকেন্ড কোটা হচ্ছে মিডল ক্লাস, থার্ড কোটা হচ্ছে পুয়ার, আর ফোর্থ কোটা হচ্ছে ভেরি পুয়ার বা আলট্রা পুয়ার। হ্যাঁ, এইভাবে তুমি বিভিন্ন কোটায় ভাগ করো। এখন এই রিচ কোটা থেকে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী কয়েকজনকে সিলেক্ট করবে অ্যাজ ইয়োর কনভেনিয়েন্স, অ্যাজ ইয়োর জাজমেন্ট, ঠিক আছে। আবার মিডল ক্লাস থেকে তুমি তোমার জাজমেন্ট অনুযায়ী ওই স্ট্র্যাটিফাইডে যেমন তুমি এসআরএস করে যার নাম উঠছিল লটারিতে তাকেই তুমি দিছিলে, এখানে কিন্তু তা না, এখানে তুমি তোমার জাজমেন্ট, তোমার নিজস্ব জাজমেন্ট। এটাই হচ্ছে ডিফারেন্স স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর সাথে। স্ট্র্যাটিফাইড এর সাথে কোটা স্যাম্পলিং এর এটাই ডিফারেন্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আমরা কনভেনিয়েন্স স্যাম্পলিং করি। কনভেনিয়েন্স স্যাম্পলিং হচ্ছে অ্যাকর্ডিং টু রিসার্চার্স কনভেনিয়েন্স, রিসার্চারের সুবিধা অনুযায়ী, তার কনভেনিয়েন্ট অনুযায়ী সে যেই টেকনিকের মাধ্যমে স্যাম্পলটাকে সিলেক্ট করবে সেটাকে আমরা বলবো কনভেনিয়েন্স। এবং এখানে অবশ্যই রিসার্চার মাথায় রাখবে যেখানে গেলে আমার জন্য স্যাম্পল পাওয়ার ইজিলি অ্যাভেলেবল হবে, যেটা আমার জন্য ইজিলি অ্যাক্সেসিবল হবে, হ্যাঁ, সেইখানে আমি যাই ওই আমার স্যাম্পল গুলাকে কালেক্ট করবো। হ্যাঁ, ধরো তুমি মানে 1 বছর বা 2 বছর বয়সী বেবি আছে এরকম মায়েদের উপরে তুমি স্টাডি করতে চাচ্ছ, কি বললাম, তুমি স্টাডি করতে চাচ্ছ ওই সকল মায়েদের উপরে যাদের 1 বছর বা 2 বছর বা আরো ছোট বেবি আছে। এখন তুমি যদি বিভিন্ন বাড়িতে বাড়িতে যাইতে থাকো, হ্যাঁ, সবার বাড়িতে এরকম 1 বছরের ছোট বাচ্চা হলো মা নাও থাকতে পারে, তোমার জন্য কোনটা কনভিনিয়েন্ট হবে, তুমি যদি পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের ওপিডিতে চলে যাও, কারণ ওপিডিতে ছোট বাচ্চারা আসবে, ছোট বাচ্চাদের সাথে তাদের মায়েরা থাকে, সেখানে যে তুমি একসাথে অনেক স্যাম্পল পেয়ে যাবে, সেটা তোমার জন্য কনভিনিয়েন্ট হবে। দিস ইজ কনভিনিয়েন্স, ঠিক আছে। এগুলো একটু আইডিয়া রাখা, এটা যদি স্যাররা জিজ্ঞেস করে কি তখন তুমি দুই একটা কথা বলতে পারো, এই জন্য আমি বলছি, আদারওয়াইজ আমি এত কিছু বলতাম না। আচ্ছা আচ্ছা, এটা একটু জেনে রাখলে ভালো, যেমন snowball sampling মানে snowball sampling is a known probability sampling type। এই snowball sampling টেকনিকটা অ্যাপ্লাই করা হয়ে থাকে কাদের উপরে, স্নোবল স্যাম্পলিং টেকনিকটা অ্যাপ্লাই করা হয়ে থাকে হচ্ছে ওই ধরনের পপুলেশন, ধরো তুমি একটা পপুলেশন গ্রুপ, একটা পপুলেশনের উপর স্টাডি করতে যাচ্ছ, সেই পার্টিকুলার গ্রুপ অফ পপুলেশনের কাছে রিচ করা খুবই ডিফিকাল্ট তোমার জন্য, ওই পার্টিকুলার গ্রুপ অফ পপুলেশনকে রিচ করা খুবই ডিফিকাল্ট, হ্যাঁ, তোমার জন্য খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে তোমাকে স্নোবল টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আমরা স্নোবলটা কি সেটা তুমি দেখেছি সবাই, হ্যাঁ, এই স্নোবলটা কিভাবে হয়, এটা এটা যখন মানে স্লাইডিং করে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচে যায় তখন কিন্তু এই তুষারগুলো লেগে লেগে এটার সাথে এরকম আস্তে আস্তে এটা সাইজটা বড় হয়ে যায়। এটা কিন্তু শুধু এত বড় সাইজ ছিল না, এটা যখন স্লাইড করে করে যায় বাতাসের সাথে সাথে তখন স্নোগুলো লেগে লেগেই এই এরকম বড় সাইজ হয়ে যায়। এই জন্যই হচ্ছে এই স্নোবলের সাথে আমরা স্যাম্পলিংটাকে তুলনা করছি। কিভাবে, আমি একটু এক্সাম্পল যদি দিই তাহলে তোমাদের জন্য ইজি হবে। ধরো তুমি একটা স্টাডি করতে চাচ্ছ ড্রাগ অ্যাবিউজার্স অফ ঢাকা সিটি, ঢাকা শহরে যারা ড্রাগ অ্যাবিউজার আছে, মানে নিডল শেয়ারের মাধ্যমে যারা ড্রাগ অ্যাবিউজ করে, ওই পার্টিকুলার গ্রুপ অফ পপুলেশনের উপর যদি তুমি একটা স্টাডি করতে চাও, অথবা সেক্স ওয়ার্কার যারা আছে তাদের উপর তুমি একটা স্টাডি করতে চাও, সেটা তোমার জন্য খুব ডিফিকাল্ট, কারণ ওই পার্টিকুলার পপুলেশনকে তুমি খুঁজে পাবে না। তোমাকে কি করতে হবে, সেখানে সেখানে তোমাকে একজন ইলিজিবল পার্সন খুঁজে বের করতে হবে, ওই পার্টিকুলার গ্রুপ অফ পপুলেশনের একজন ইলিজিবল পার্সন খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে হবে যে কিনা তোমাকে বাকি স্যাম্পলের সন্ধান দেবে। হ্যাঁ, যেমন তুমি একটা ইয়ে করলা যে যেমন আমি একবার ট্রেনে যাচ্ছিলাম হচ্ছে ইয়েতে, ঢাকা থেকে সিলেট যাচ্ছিলাম, তো তখন দেখলাম যে খিলগাঁও ফ্লাইওভারের নিচে বেশ কয়েকজন এরকম অ্যাডাল্ট কিছু মানুষ আছে যারা হচ্ছে এরকম কমন নিডল শেয়ার করছে ওই ফ্লাইওভারের নিচে, এবং ওরা বিভিন্ন গ্রুপে গ্রুপে বিভিন্ন জায়গায় আছে, ওই ওই এই এরিয়াতেই আশেপাশে আশেপাশে বিভিন্ন জায়গায় আছে। এখন তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে ওই খিলগাঁও ফ্লাইওভার নিচে যেতে হবে, তুমি যদি ড্রাগ ইউজারদের উপরে একটা স্টাডি, ওখানে গেলে অবশ্যই তুমি কোনো না কোনো ড্রাগ অ্যাবিউজার পাবা, তাকে তুমি কি করবো, তাকে তুমি কিছু টাকা দিয়ে দেবে যে ভাই আমি এরকম একটা সার্ভে করতে যাচ্ছি, যারা এরকম ইনজেকশনের মধ্যে ড্রাগ দিচ্ছে তাদের উপরে
আপনার পরিচিত এরকম যারা আছে, যারা এরকম ডিটেইল শেয়ার করবেন, রাগি বুঝতে আপনি তাদের কয়েকজনকে আপনি নিয়ে আসবেন। তাহলে এই যে পার্টিকুলার পারসন, সে কিন্তু আরো 100 জনকে নিয়ে আসবে। জাস্ট লাইক স্নোবল, এই জন্য এই স্যাম্পলিংটাকে বলা হচ্ছে স্নোবল স্যাম্পলিং। ঠিক আছে, এই ছবিটা যদি দেখো তুমি, তোমার জন্য খুবই যাবে। ধরো এই পার্টিকুলার পারসনটাকে, সরি, এই পার্টিকুলার পারসনটাকে তুমি আইডেন্টিফাই করলাম। হ্যাঁ, ধরো সে একটা ড্রাগ অ্যাবিউজার, তার পরিচিত আরো দুজন, সেই দুজনকে নিয়ে আসবে। তার পরিচিত আরো তিনজন আছে, সে আরো এই তিনজনকে নিয়ে আসবে। তার পরিচিত আরো তিনজন আছে, সে নিয়ে আসবে। এই তিনজন আবার এই এতজনকে নিয়ে আসবে। আলটিমেটলি তোমার একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট হয়ে গেল, যাদের কাছ থেকে তুমি ডেটা কালেকশন করতে পারলো, এবং হচ্ছে তুমি স্যাম্পলিং, যাদের কাছ থেকে তুমি ডেটা কালেকশন তুমি তোমার স্টাডিটা করতে পারো। দিস ইজ স্নোবল। তো এই হচ্ছে আমাদের মোটামুটি স্যাম্পলিং টাইপ গুলা। হ্যাঁ, আমরা কি বললাম, প্রবাবিলিটি টেকনিকের মধ্যে কি কি আছে? প্রবাবিলিটির মধ্যে আছে হচ্ছে, প্রথমে আমরা বললাম যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, রাইট? যেখানে আমরা একটা ফ্রেম কনস্ট্রাক্ট করলাম, সেখান থেকে আমরা র্যান্ডমাইজেশন বা লটারির মাধ্যমে একটা স্যাম্পল দিলাম। তারপরে আমরা দেখলাম সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং, সেখানে আমরা কি করলাম, সেখানে আমরা ফ্রেম কনস্ট্রাক্ট করলাম, দেন ফার্স্ট স্যাম্পলটা এসএলএস এর মাধ্যমে সিলেক্ট করলাম, দেন ইন্টারভ্যাল বের করলাম, তারপরে হচ্ছে ওই প্রতি ইন্টারভ্যালে আমরা বাকি স্যাম্পলগুলো সিলেক্ট করলাম। আর স্ট্র্যাটিফাইড হচ্ছে আমরা হেটেরোজেনাস পপুলেশনকে বিভিন্ন গ্রুপে ভাগ করে নিলাম, সেটা অবশ্যই হোমোজেনাস গ্রুপ। সেখান থেকে আমি এসআরএস এর মাধ্যমে আমার কম্পিউটেশন স্যাম্পলটাকে সিলেক্ট করি। ক্লাস্টারে হচ্ছে আমি বিভিন্ন ক্লাস্টার বা গুচ্ছতে ভাগ করলাম। ঠিক আছে, সেই ক্লাস্টারের উপরে আমি হচ্ছে যেকোনো একটা ক্লাস্টার বা কয়েকটা ক্লাস্টার নিলাম, সেখান থেকে আমি আমার পার্টিকুলার স্যাম্পলটাকে মাল্টি স্টেজে আমি বিভিন্ন এরিয়াতে ভাগ করলাম, তারপর প্রত্যেকটা এরিয়াকে আমি আবার এসআরএস করে আলটিমেটলি যে স্মলেস্ট ইউনিট, সেখান থেকে আমি আমার স্যাম্পলটাকে কালেক্ট করলাম। আর মাল্টি ফেজে সাধারণত বিভিন্ন ক্লিনিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অথবা ইনভেস্টিগেশন ক্যারেক্টারিস্টিক্স, তুমি যদি ক্লিনিক্যাল স্টাডি করো সেক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সাবজেক্ট উপর বেস করে আমি স্যাম্পলটাকে বিভিন্ন ফেজে ভাগ করলাম, সেখান থেকে আমি আবার স্যাম্পলটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, এইভাবে আমরা মোটামুটি প্রবাবিলিটিগুলো দেখলাম। নন প্রবাবিলিটির মধ্যে প্রথমে আমরা দেখলাম হচ্ছে পারপাস, যেখানে রিসার্চারের জাজমেন্টটাই প্রাধান্য পাবে, কার কাছ থেকে সে স্যাম্পলটা নিবে সেই অনুযায়ী। কোটা স্যাম্পলিং আমি বিভিন্ন কোটায় ভাগ করলাম, সেখান থেকে আবার রিসার্চারের জাজমেন্ট অনুযায়ী অথবা তার কনভিনিয়েন্ট অনুযায়ী সেটা সিলেক্ট করে নেবে। হ্যাঁ, আর কনভিনিয়েন্ট স্যাম্পলিং এ হচ্ছে রিসার্চারের সুবিধা মতো যেখানে গেলে তার জন্য স্যাম্পল পাওয়াটা ইজি হবে, সেখান থেকে স্যাম্পলটাকে কালেক্ট করবে। আর স্নোবল স্যাম্পলিং হচ্ছে যদি ওই পার্টিকুলার পপুলেশন গ্রুপ সেটা খুব মানে ডিফিকাল্ট হয় তোমার জন্য রিচ করা, সেখান থেকে তুমি একটা এলিজিবল স্যাম্পল সিলেক্ট করে নেবা, সেই বাকি স্যাম্পল গুলো তোমাকে কালেক্ট করবে। দিস ইজ অল অ্যাবাউট স্যাম্পলিং। আচ্ছা, আমরা আজকে আরেকটু দেখবো মোটামুটি এই ক্লাসে শেষের দিকে চলে আসছে আমরা লোকেশন অফ ডেটা। লোকেশন অফ ডেটা মানে হচ্ছে পজিশন অফ এ ডেটা ইন ডেটা সেট কম্পেয়ার টু আদার। মানে কোনো একটা ডেটা সেটে পার্টিকুলার ডেটার পজিশনটা কোথায় ইন কম্পারিজন টু আদার ডেটা, সেটার উপর বেস করে আমরা তার যে পজিশন সেই ডেটা সেটে কোথায় আছে। হ্যাঁ, যেমন ধরো এই যে এটা একটা ম্যাপ। হ্যাঁ, এই ম্যাপের মধ্যে কি আছে, এটা পৃথিবীর একটা ম্যাপ, এবং বাংলাদেশের পজিশনটা কোথায়, ধরো এখানে বাংলাদেশ বাংলাদেশটা এখানে আছে। তার মানে এটাকে যদি আমি টোটালটাকে ডেটা সেট ধরি, সেই ডেটা সেটে কোথায় বাংলাদেশ আছে সেটাকে আমরা বলছি লোকেশন আছে। লোকেশন অফ ডেটা মানে কি, যেমন মেজার সেট, সেন্ট্রাল টেম্পারেচার আমরা বলবো পরে, পার্সেন্টাইল, সেন্টাইল, ডেসাইল বা কোয়ার্টাইল, এগুলোকে বলা হয় মেজার্স অফ লোকেশন। আচ্ছা, পার্সেন্টাইলটা কি, এটা আমাদের একটু জানতে হবে, কারণ আমাদের যে গ্রোথ চার্ট আছে সেখানে কিন্তু পার্সেন্টাইল থেকে তোমাকে একটা কোশ্চেন করতে পারে, যেমন থার্ড পার্সেন্টাইল মানে 97 মানে সেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। এই জন্য একটু আইডিয়া রাখা ভালো। পার্সেন্টাইল মানে হচ্ছে কেন, যদি কোনো ডেটা সেটকে তুমি 99 ইমাজিনারি লাইনের মাধ্যমে 100টা ইকুয়াল পার্টে ভাগ করো, সেটাকে আমরা বলবো পার্সেন্টাইল। ধরো এটা কোনো ডেটা সেট, সেই ডেটা সেটটাকে তুমি 100টা সমান ভাগে ভাগ করলাম। হ্যাঁ, ধরো P4, P5, P6, P7, P50, P90, P99। তার মানে এই যে প্রত্যেকটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা, প্রত্যেকটা পার্ট হচ্ছে ইকুয়াল। মানে আমি কোন একটা ডেটা সেটকে যদি 99টা ইকুয়াল লাইন টেনে 100টা সমান ভাগে ভাগ করতে পারি, সেটাকে আমরা বলতেছি পার্সেন্টাইল। ঠিক আছে, আচ্ছা এখন আমি তোমাকে বললাম ফোর্থ পার্সেন্টাইল। ফোর্থ পার্সেন্টাইলে কোন ভ্যালুটা আছে, এই ভ্যালুটা হচ্ছে ফোর্থ পার্সেন্টাইল। দিস ইজ দ্য P4। এটার মানে হচ্ছে এই P4 ভ্যালুর নিচে আছে 4% অফ দ্য ডেটা, আর উপরে আছে 96% অফ দ্য ডেটা। কি বললাম, ফোর্থ পার্সেন্টাইলের নিচে আছে
4% অফ দ্য ডেটা, টোটাল ডেটার 4% ডেটা আছে এই 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 4% এর নিচে, 96% আছে তার উপরে। So this is the 99%, তার মানে এটার নিচে 99 টা ভ্যালু আছে, উপরে আছে 1% এর ভ্যালু। ঠিক আছে, তাহলে আমি যদি বলি হাফ অফ দ্য পার্সেন্টেজ কোনটা, তাহলে 50%, মানে 50% এর নিচে আছে 50% অফ দ্য ডেটা, উপরে আছে 50% অফ দ্য ডেটা। তো তোমাকে যদি পরীক্ষার সময় জিজ্ঞেস করে যে দৌড়চাকে 3% সেটা মানে কি, তাহলে তোমাকে বলতে হবে যে এই ভ্যালুটার নিচে আছে 3% অফ দ্য ডেটা আর উপরে আছে 97% অফ দ্য ডেটা। আচ্ছা, এই যে পার্সেন্টাইল থিওরিটা, এটা কিন্তু যে এমআরসিপি বা এমআরসিএস পরীক্ষার রেজাল্ট যখন করা হয় তখন কিন্তু এই থিওরিটা অ্যাপ্লাই করা হয়। হ্যাঁ, ধরো ওইখানে এমআরসিপি বা এমআরসিএস ভর্তি পরীক্ষার যে রেজাল্ট সেটা কিন্তু পার্টিকুলার কোনো মার্ক থাকে না, সেটা পার্সেন্টাইলের উপরে বেস করে অটো পার্সেন্টাইলের উপরে যারা আছে ওই মার্কসে সবাই আমাদের এসএমএস পার্টনার পরীক্ষা যেরকম থাকে যে 3টা সাবজেক্ট ছাড়া কিছু দেওয়া, এখানে কিন্তু এরকম না। হ্যাঁ, এমআরসিপি এর কোশ্চেন যদি খুব কঠিন হয় তাহলে কিন্তু এভারেজ নাম্বার কমে যাবে। সেক্ষেত্রে পার্সেন্টাইল টেকনিকটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু অনেকেই সিলেক্টেড হওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ, যেমন আমাদের ধরো এসএমএস পার্টনার পরীক্ষায় দুইটা পেপার দিতে হলো, একটা পেপার খুব কঠিন হলো, তাহলে দেখা গেল যে অনেকেই 70 নিচে পাবে। তাহলে আলটিমেটলি কিন্তু অনেকেই ভালো মার্কস পাওয়া সত্ত্বেও একটা পেপার খারাপ হওয়ার জন্য সে কিন্তু এক্সপেরিয়েন্স পার্টনারটা পাস করতে পারবে। কিন্তু যদি এখানে পার্সেন্টাইল থিওরিটা অ্যাপ্লাই করা হতো তাহলে কিন্তু অনেকেই পাস করে যেত। ঠিক আছে, এবার আসো ডেসাইল। ডেসাইল মানে হচ্ছে 10, ডেসাইল মানে 10, পার্সেন্টাইল মানে হচ্ছে 100। ডেসাইল মানে হচ্ছে তুমি যদি কোনো একটা ডেটা সেটকে 10টা ইকুয়াল পার্টে ভাগ করো, তুমি যদি কোনো একটা ডেটা সেটকে 10টা ইকুয়াল পার্টে ভাগ করো, হ্যাঁ, কিভাবে 9টা ইমাজিনারি লাইনের মাধ্যমে, তাহলে প্রত্যেকটা পার্ট হচ্ছে এক একটা ডেসাইল। ঠিক আছে, আবার আমরা এই ছবিটা দেখি। ধরো ডেটা সেটটাকে তুমি টোটাল 10টা ইকুয়াল ভাগে ভাগ করলাম এবং প্রত্যেকটা ভাগ হচ্ছে এক একটা ডেসাইল। তার মানে D2 it is the second decile, D3 this is the third decile, D4 this is the fourth decile। এখন আমি যদি বলি তুমি আমাকে D3 ডেসাইলটা আমাকে ইন্টারপ্রিট করো বা আমাকে বুঝিয়ে বলো, তাহলে তোমাকে বলতে হবে স্যার থার্ড ডেসাইল মানে হচ্ছে এই ভ্যালুটার নিচে 30% অফ দা ডাটা আছে, এটার নিচে 30% অফ দা ভ্যালু অফ দ্যাট পার্টিকুলার ডাটা সেট আছে, আর উপরে আছে 70% অফ দা ভ্যালু অফ দ্য ডেটা সেট। আর যদি তোমাকে বলি যে ফিফথ ডেসাইল মানে কি, মানে এটার নিচে অর্ধেক 50% অফ দ্য ভ্যালু এটার নিচে আছে ফিফথ ডেসাইলের নিচে, আর বাকি 50% আছে হচ্ছে ফিফথ ডেসাইলের উপরে। আমি আবার তোমাকে বললাম যে নাইন্থ ডেসাইল মানে হচ্ছে 90% অফ দ্য ভ্যালু এইখানে আছে আর 10% ভ্যালু আছে এটার উপরে, তাই তো? এবার আসো কোয়ার্টাইল। কোয়ার্টাইল হচ্ছে তুমি টোটাল ডাটা সেটটাকে 3টা ইমাজিনারি লাইনের মাধ্যমে যদি 4টা সমান ভাগে ভাগ করো সেটা হবে কোয়ার্টাইল। এটা বোঝার জন্য বেস্ট আমার মনে হচ্ছে নীল খেতের তেহারির দোকান। আমরা অনেকে নীল খেতে যাই না, যাই বলি না যে মামা তেহারি দেন, তো নীল খেতে তোমাকে যে ফার্স্টে যে তেহারিটা দিল সেটা ছিল হাফ। হ্যাঁ, তুমি হাফ তেহারি খাইলা না, ঠিক আছে, তারপরে ওটা খাওয়ার পর তোমার খুব মজা লাগলো, দেন তুমি বলা যে মামা আরেকটা কোয়ার্টার দেন, তোমাকে আবার কোয়ার্টার দিল, তার মানে দিস ইজ দ্য থার্ড কোয়ার্টার। হ্যাঁ, আবার মজা লাগলো, তুমি আরো কোয়ার্টার নিলে, মানে টোটাল এতক্ষণে এক প্লেট নিলে, তার মানে এক প্লেটকে ওরা 4টা ভাগে ভাগ করছে, 4টা ভাগে ভাগ করছে। প্রথমে তোমাকে হাফ দিল, তারপরে তুমি বাকি আরো 25% নিলে, তারপর তুমি আরো 25%। তার মানে এখানে আমি যদি তোমাকে বলি সেকেন্ড কোয়ার্টাইলের ইন্টারপ্রিটেশনটা কি হবে, সেকেন্ড কোয়ার্টাইল মানে হচ্ছে 50% ভ্যালু এটা নিচে আছে আর 50% ভ্যালু এটার উপরে আছে। দিস ইজ দ্য থার্ড কোয়ার্টাইল, মানে তোমার ওই যে আবার তুমি যখন আরেক কোয়ার্টার নিলা তেহারি খাওয়ার পরে, দিস ইজ দ্য থার্ড কোয়ার্টাইল। তাহলে এখানে টোটাল কত পার্সেন্ট আছে, এখানে আছে কিন্তু 75%। একটু বুঝতে হবে, হ্যাঁ, পার্সেন্টাইল আর কোয়ার্টাইল হিসাবটা। এরপরে তুমি আরো 25% নিলা, তাহলে টোটাল কিন্তু 100% হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, P50 সমান D2, আমি বলতে পারি P50 সমান D2, 50% যা সেকেন্ড ডেসাইলে কিন্তু তাই। মানে আমি ওই ডেটাটাকে যদি ডেসাইলে হিসাব করি তাহলে সেকেন্ড ডেসাইল মানে হচ্ছে 50% ভ্যালু এখানে আছে আর 50% মানে 50% ভ্যালু এখানে আছে। ঠিক একই ভাবে আরেকটা কি বললাম, কোয়ার্টাইলে সেকেন্ড কোয়ার্টাইল, এই প্রত্যেকটা জিনিস কিন্তু দেখলাম। তাহলে কি বললাম, P50 D2 Q2, D2 না সরি D5 Q2, প্রত্যেকটা জিনিস কিন্তু একই জিনিস নিয়ে। হ্যাঁ, যদি তুমি একটু চিন্তা করো তাহলে কিন্তু জিনিসটা তুমি বুঝতে পারবে। ডেসাইল কোয়ার্টাইলের তোমার আর কোনো কনফিউশন থাকবে না যদি একটু চিন্তা করো। হ্যাঁ, ঠিক আছে।
এবার আসো রেঞ্জ মানে কি, আমরা এটা মেজার্স অফ ডিসপারশনে করব। রেঞ্জ মানে হচ্ছে কোন একটা ডেটা সেটের হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালুর যে ডিফারেন্স সেটাকে বলা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, যদি বলা হয় ইন্টার ডেসাল রেঞ্জ মানে কি, তার মানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে D9, লোয়েস্ট ভ্যালু হচ্ছে D1, এই দুইটার ডিফারেন্সটাই হচ্ছে ডেসাল রেঞ্জ। ঠিক আছে, আচ্ছা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানে হচ্ছে লোয়েস্ট কোয়ার্টাইল কোনটা Q1 আর হাইয়েস্ট কোয়ার্টাইল হচ্ছে Q3। এখানে একটা জিনিস একটু বোঝার জন্য, একটা জাস্ট জানার জন্য, অত ইম্পর্টেন্ট না, আমার কিছু কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। দেখো যদি এরকম হয় আমি ইন্টার ডেসাল রেঞ্জ হাই পাইলাম, হ্যাঁ ইন্টার ডেসাল রেঞ্জ হাই পাইলাম, তার মানে কি এখানে মার্কস গুলার ডিসপারশন খুব বেশি, মার্কস গুলা খুব বেশি ডিসপার্টেড অথবা স্ক্যাটার্ড। ঠিক আছে, আর যদি লো ডিসপারশন হয় তার মানে মার্কস গুলা কাছাকাছি আছে। আমি ইন্টার ডেসাল রেঞ্জ যদি লো পাই তাহলে আমি বুঝতে পারবো যে ভ্যালু গুলা কাছাকাছি আছে। আর যদি, কারণ কি, কারণ এখানে 10 to 90, তার মানে কোন একটা ভ্যালু হয়তো 11 আছে, কোন একটা 12 আছে, কোন একটা 80 আছে, কোনটা 85 আছে, তার মানে অনেক হিউজ ভেরিয়েশন। এটা আমি ইন্টার ডেসাল রেঞ্জ থেকে বলে দিতে পারি। ধরো তুমি কোন একটা পরীক্ষার রেজাল্টের ইন্টার ডেসাল রেঞ্জ দেখলাম, আমি কোন একটা পরীক্ষায় ধরো তোমার ক্লাসে 50 স্টুডেন্ট কত মার্কস পাইছে সেটাকে তুমি ডেসাইল করে ইন্টার ডেসাইল রেঞ্জ দেখলা এবং দেখলা যে রেঞ্জটা হচ্ছে 10 থেকে 90। তার মানে পরীক্ষা যদি তুমি 100 মার্কসে নাও, কেউ 10 পাইছে, কেউ 11 পাইছে, কেউ 20 পাইছে, কেউ 30 পাইছে, কেউ 50 পাইছে, কেউ 70 পাইছে, কেউ 80 পাইছে, কেউ 90 পাইছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে মার্কস গুলো অনেক হিউজলি ডিসপার্সড আর স্ক্যাটার্ড। এটা মানে হচ্ছে পরীক্ষাটা ভালো হয়নি। ঠিক আছে, এটা এটা কি নির্দেশ করতেছে যে পরীক্ষাটা ভালো হয়নি, কারণ মার্কসের রেঞ্জটা অনেক বেশি। আচ্ছা আবার এখানে দেখো যে 40 to 60, তার মানে কেউ 40 পাইছে, কেউ 50 পাইছে, কেউ 55 পাইছে, কেউ 60 পাইছে। দ্যাট মিন্স এখানে ডিসপারশন কম, তার মানে আমি বলতে পারি যে এই পরীক্ষার রেজাল্টটা কম্পারেটিভলি বেটার আছে। বুঝতে পারছো? এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর ইম্পর্টেন্স, যে তুমি অনেক হিউজ একটা ডাটাকে সিম্পলি প্রেজেন্ট করতে পারছো। ঠিক আছে, ওকে। আচ্ছা এই যে আমি অলরেডি এক্সাম্পলটা দিয়ে ফেলছি, ধরো এটা একটা ফার্স্ট টার্ম এক্সাম, হ্যাঁ তুমি একটু কমেন্টসে জানাও, হ্যাঁ তাহলে আমি বুঝতে পারবো যে বুঝছো। ফার্স্ট টার্ম এক্সামে আমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ পাইলাম 90। ঠিক আছে, তার মানে এখানে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের ভেরিয়েশন অনেক বেশি, 90। আর সেকেন্ড টার্মে এক্সামে দেখা গেল যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে 30। এটা মানে কি যে কোন পরীক্ষাটা ভালো হয়েছে? তো কি কমেন্ট করো তো একটু, তোমরা যদি বুঝতে থাকে তাহলে আমি বুঝবো যে তোমরা বুঝতে পারছো না কোন পরীক্ষাটা বেটার হয়েছে। অবশ্যই সেকেন্ড টার্ম বেটার হয়েছে, কারণ সেকেন্ড টার্মে দেখা যাচ্ছে মার্কসের ভেরিয়েশন কম, কারণ রেঞ্জের এই যে ডিসপারশনটা সেটা কম। দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে সেকেন্ড টার্ম পরীক্ষাটা ভালো হয়েছে। দিস ইজ কোয়ার্টাইল রেঞ্জ, হ্যাঁ, আর ডেসাইল রেঞ্জ দিয়ে তোমাকে যদি এক্সপ্লেন করতে বলে তুমি এভাবে এক্সপ্লেন করবে। সাধারণত এগুলো অত ইম্পর্টেন্ট না, বাট জানার জন্য বলবো। আচ্ছা তারপর আসি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। আছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মানে হচ্ছে কোনো একটা লার্জ অবজারভেশনে তুমি যদি ডেটা গুলাকে সেট করো তাহলে দেখা যায় যে ম্যাক্সিমাম ভ্যালু টেন্ডেন্সি হচ্ছে একটা সেন্ট্রাল পয়েন্টে আসে। কোনো অবজারভেশন অথবা ডেটাকে তুমি যদি প্লট করো তাহলে দেখা যাবে যে ম্যাক্সিমাম ভ্যালুর, দিস ইজ দ্য সেন্টার অফ এ ডেটা সেট, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু দেখা যাবে যে এই সেন্টারে আসার যে প্রবণতা সেটাকে বলা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে বোঝায় মিন, মিডিয়ান, মোড। ঠিক আছে, তাহলে in case of large number of observation there is a general tendency of the observation to cluster around a central point, মানে data set গুলোর টেন্ডেন্সি থাকে সেন্ট্রাল পয়েন্টে ক্লাস্টার হওয়া। এটাকে বলা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ঠিক আছে, আচ্ছা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে বোঝায় মিন, মিডিয়ান এন্ড মোড। এটা সবাই জানো, খুব ইজি, এটা ইনভেরিয়েবলি সবাইকে জিজ্ঞেস করা। মিন মানে কি? মিন মানে হচ্ছে ইট ইজ দ্য অ্যারিথমেটিক অ্যাভারেজ অফ অর অ্যারিথমেটিক মিন। সবাই জানে কোনো অবজারভেশনে যদি মিন বের করতে বলা হয় কিভাবে বের করবা? ওই ভ্যালু গুলাকে লিখে টোটাল নাম্বার দিয়ে ভাগ করে তুমি মিন বা অ্যারিথমেটিক মিন বা অ্যাভারেজ পেয়ে যাবে, তাই তো? আচ্ছা ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দিলাম যে 60টা পেশেন্টের ইএসআর
ভ্যালু দেয়া আছে, তুমি ESR এর তার মিন বের করো। তাহলে তোমাকে কি করতে হবে, এই প্রত্যেকটা ভ্যালুকে যোগ করতে হবে, যোগ করে টোটাল নাম্বার অফ দা পেশেন্ট, দ্যাট মিন্স স্যাম্পল সাইজ দ্যাট ইজ 7, সেটা দিয়ে ভাগ দিলে তুমি মিনটা পেয়ে যাবে। ভেরি ইজি। আচ্ছা, মিডিয়ানটা একটু বুঝতে হবে। মিডিয়ান কি? মিডিয়ান হচ্ছে যে it is the middle most value of a data set. কোনো একটা ডেটা সেটের মিডল মোস্ট ভ্যালুটাকে বলা হচ্ছে মিডিয়ান। যখন তুমি অবজারভেশন গুলাকে সাজাবা আইদার অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার, হ্যাঁ, সেখান থেকে তোমাকে মিডল ভ্যালুটা বের করতে হবে। তার মানে কোনো একটা ডেটা সেটের মিডিয়ান যদি তোমাকে বের করতে হয়, at first you have to arrange the data set either ascending or descending order। তার মানে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট এই অর্ডারে সাজাতে হবে। তারপরে তোমাকে টোটাল নাম্বার অফ ডেটা সেট দেখতে হবে, that is n, total number of observation, that is n। n যদি odd নাম্বার হয়, তার মানে বেজোড় সংখ্যা হয়, তাহলে মিডিয়ান হবে n+1/2 তম পজিশন। তাহলে ফর্মুলাটা কি, যদি odd ভ্যালু হয় n+1/2 তম পজিশন, আর যদি অবজারভেশন নাম্বার ইভেন হয় মানে জোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে মিডিয়ান ভ্যালু আসবে দুইটা, মানে n/2 + 1 এবং n/2 পজিশন। এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে কি, যে যদি ইভেন নাম্বার হয় সেক্ষেত্রে তুমি এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করে যেই দুইটা পজিশন পাবা, ওই দুইটা পজিশনের তোমাকে আবার অ্যাভারেজ করতে হবে, আদারওয়াইজ তুমি অ্যাকচুয়াল মিনটা পাবো না। তোমরা অনেকে এখানে ভুল করো, এখানে আনসার যে দুটো আসে ওই দুইটার তোমরা ইয়ে করো, অ্যাভারেজ করো না, ওই পজিশনে যে ভ্যালু দুটো আছে ওই ভ্যালু দুটোর অ্যাভারেজ করতে হবে। আমরা এক্সাম্পলে দেখবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আবারও ধরো 7টা পেশেন্টের ইএসআর তোমার কাছে দেয়া আছে, তার মানে 1 2 3 4 5 6 7, দ্যাট মিন্স হিয়ার n is 7, ইটস এ অড নাম্বার। তাহলে আমরা জানি অড নাম্বারের বেলায় মিডিয়ান হচ্ছে n+1/2 তম পজিশন, n+1/2 position, this is the median of an odd number of data set। তাহলে তুমি n কত এখানে 7, তাহলে 7+1/2 মানে ফোর্থ পজিশন। তোমরা অনেকে কি করো, আনসার 4 দিয়ে দাও। 4 ইজ নট আনসার, ফোর্থ পজিশনে কি আছে, 1 2 3 4, 4 নম্বর পজিশনে 5 আছে, সো আনসার উইল বি 5। আচ্ছা, আমি একটা কথা মিস করে গেছি, তোমাকে অবশ্যই ডেটাটাকে আগে সাজাতে হবে, আইদার অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং। যেমন এখানে আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম, মানে ছোট থেকে বড় দেখলাম 3 4 4 5 5 6 7, আমি ছোট থেকে বড় এই অর্ডারে গেলাম, তারপরে আমি আমার ফর্মুলাতে অ্যাপ্লাই করলাম, দেন আনসার আসলো 4। আনসার উইল বি ফোর্থ পজিশন। ফোর্থ পজিশনে কোন ভ্যালুটা আছে, 1 2 3 4, দিস উইল বি ইওর মিডিয়ান ভ্যালু। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো হচ্ছে যদি ইভেন নাম্বার হয় মানে জোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে মিডিয়ানটা বের করব। তোমাকে প্রথমে ওই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যেমন n/2 পজিশন, আনসার আসবে 6 পজিশন, n/2 + 1 পজিশন, তাহলে 7 পজিশন। এখন তুমি যদি 6 + 7/2 এভাবে এভারেজ বের করে দাও, তোমার এখানে ফর্মুলাতে অ্যাপ্লাই করে আনসার আসবে 6, এখানে আসলো 7। তুমি যদি 6 + 7/2 এটাকে এভারেজ করো, তাহলে আনসার যেটা আসবে তাহলে কিন্তু তুমি 0 পেয়ে যাবে। ঠিক আছে। তো তোমাকে যেটা করতে হবে, 6 পজিশনে যে ভ্যালুটা আছে এবং 7 পজিশনে যে ভ্যালুটা আছে ওই দুইটা ভ্যালুর এভারেজ করতে হবে। তাহলে এখানে 6 পজিশনে কোন ভ্যালুটা আছে, 1 2 3 4 5 6, দিস ইজ দ্য 6 পজিশন ভ্যালু, তার মানে 7। ঠিক আছে। আচ্ছা, 7 পজিশনে কোন ভ্যালুটা আছে, দ্যাট মিন্স 8, মানে 7 + 8 ডিভাইডেড বাই 2, তার মানে 15 ডিভাইডেড বাই 2, that means 7.5, that will be your answer। এটা ক্লিয়ার হয়েছে কিনা, এটা কিন্তু খুবই কনফিউশন হয় যদি ইভেন নাম্বার দিয়ে দেয়। তোমাদের পরীক্ষা কিন্তু এখন ম্যাথ আসে, যেমন লাস্ট ইয়ারে কিন্তু ম্যাথ আসছে, সো এগুলো আসতে পারে। হ্যাঁ, তো তোমাকে ইভেন নাম্বারে বলে প্রথমে ডেটা সেটটাকে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে ফার্স্ট অ্যারেঞ্জ করতে হবে, দেন তোমাকে টোটাল নাম্বার অফ অবজারভেশন কাউন্ট করতে হবে। যেমন এখানে টোটাল নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 12। তারপর তোমাকে যেটা করতে হবে, ওই আমরা জানি ইভেন নাম্বারের জন্য দুইটা ফর্মুলা, n/2 পজিশন এন্ড n/2 + 1 পজিশন। আনসার আসলে 6 7, 6 পজিশনে যে ভ্যালুটা আছে এবং 7 পজিশনে যে ভ্যালু আছে
ওই দুইটা ভ্যালুকে নিয়ে তোমার অ্যাভারেজ করতে হবে, তাইলে হচ্ছে তুমি মিডিয়ানটা পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, মোড। ওকে, মোড মানে হচ্ছে প্রথমে মোড বানানটা দেখতে হবে। তোমরা অনেকেই পরীক্ষায় হবে আমি শুধু বানানটা বুঝতে পারছি, তুমি হচ্ছে মোড এম ও ডি, এম ডাবল ও ডি না, ওই মোড কি তো অন্য জিনিস। তাহলে এটাকে বলা হয় মোড, মিন মিডিয়ান মোড। মোড হচ্ছে is the value which occurs most frequently in a data set, মানে কোন একটা ডেটা সেটে যে ভ্যালুটা মোস্ট ফ্রিকোয়েন্টলি হয় সেটাকে আমরা বলি মোড। হ্যাঁ, এখানে একটা ডেটা সেট দেয়া আছে, দেখা যাচ্ছে এখানে কোন ভ্যালুটা সবচেয়ে বেশি আছে বা ফ্রিকোয়েন্টলি পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ দ্য 7, তাহলে 7 হবে হচ্ছে মোড। ঠিক আছে? তাহলে আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি দেখলাম, মিন মিডিয়ান মোড। আজকে আমাদের এই পর্যন্ত ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো। একটু দেখবা বাসায়, আই আই হোপ তোমাদের কিছুটা হলেও উপকার হয়েছে। আজকে তোমরা একটু বাসায় দেখবা আর বাসায় এই পোর্শনগুলো ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।